This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম কাটলেই খেলা হবে হুঙ্কার উদয়ন গুহর। এটা বিহার নয়, বাংলা। এখানে বিজেপির সরকার নেই, খেলাটা অত সহজ হবে না। বেছে বেছে নাম বাদ দেওয়া হলে মানুষ পথে নেমে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। নাম বাদ দিয়ে দেখুক, তারপর বুঝিয়ে দেব। জলপাইগুড়ির পথসভা থেকে হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। বাংলার সমস্যা, বাংলার মানুষ একেবারে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কোনো ব্যাপার নেই। কুচবিহার থেকে কাকদ্বীপ রাস্তায় নেমে বুঝিয়ে দেওয়া হবে যে খেলাটা কত দূর, কত ধানে কত চাল, সেটা বুঝিয়ে দেওয়া হবে। এটা বিহার না যে ওখানে বিজেপির সরকার, এখানে বিজেপির সরকার না। মারের নিদান দিচ্ছেনই ইদানিং তৃণমূল নেতারা। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা চলছে এবং তার সঙ্গে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। আজ উদয়ন গুহ কি বললেন? তিনি বললেন নাম কাটলেই খেলা হবে হুঙ্কার উদয়নের। কেন এই কথাটা বলছেন? তার কারণ এসআইআর নিয়ে আমরা দেখেছি বিহারের পর বাংলায় হবে এবং এসআইআর এর নাম বাদ গেলে, যদি কারোর নাম বাদ যায় তাহলেই খেলা হবে, এমনটাই হুঙ্কার দিয়েছেন উদয়ন গুহ। সেক্ষেত্রে বিজেপি কি ভাবছে? এই মুহূর্তে সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। সজল বাবু, এই মুহূর্তে উদয়ন গুহ যে হুঙ্কার দিয়েছেন, তিনি বলছেন একটা নাম কাটলেই খেলা হবে। আপনি কি খেলবেন? নোংরা কথার উত্তর তো ভালো ভাষায় দেওয়া যায় না, না? আর যে ভাষায় এর উত্তরটা দেওয়া যেত সেটাই টিভি ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে কি দেওয়া উচিত? কিন্তু ওরা রোজ সংবাদ মাধ্যমের সামনে এই কথাগুলো বলে কারণ নিজেদের সংবাদ মাধ্যমে ভাসিয়ে রাখতে চায়, নিজেদের প্রাসঙ্গিক করতে চায়। নাম কাটা যাবে, যারা বেআইনি ভোটার, যারা অবৈধ ভোটার, শুধু তাদের নাম কাটা যাবে, মৃতদের নাম কাটা যাবে, যারা এখানে নেই তাদের, যাদের দু জায়গায় ভোট আছে তাদের। হ্যাঁ, বিহারের মানুষ কি এর থেকে দুর্বল? বিহারের মানুষ কেন তার প্রতিবাদ করেনি? কারণ কোনো মানুষের নাম কাটা যায়নি যিনি বৈধ। তাই এই সমস্ত কথার কোনো যুক্তি হয় না। কাটবে, যদি ওনার মৃত বাবার নাম থেকে থাকে তাহলে কাটা যাবে। উনি যদি সেটাও রাখতে চান, উনি রাখার চেষ্টা করে দেখুন শেষ অব্দি রাখতে পারেন কিনা। এর কথার উত্তর এর বেশি হয়। এসআইআর নিয়ে যে এখন বিতর্ক চলছে, এই বিতর্কের আবহের মধ্যেই সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে সঙ্গে নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকে সেখানে দুয়ারে সরকার থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান, এই ধরনের কর্মসূচি থেকে শুরু করে উন্নয়ন নিয়েও বৈঠক হবে বলে সূত্র মারফত খবর। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারী। বাংলার মাটিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন মমতা। এসআইআর বিতর্কে বিস্ফোরক দাবি শুভেন্দুর। কোনো ভারতীয়র উপর অত্যাচার হয়নি। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে ডেকে আনতে বলছেন মমতা, তোপ শুভেন্দুর। ২৬-এ তৃণমূলকে না তাড়ালে অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে চড়াসুর বিরোধী দলনেতার। ২৬-এ যদি একে না তাড়ান আপনারা, আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে? আমি কথা দিয়ে যাই, একজনেরও ভারতীয়, তিনি হিন্দু হোক মুসলমান হোক, কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আরে আগে খেয়াল করুন, বর্ডারটা পাহারা দেওয়ার দরকার পড়লে একটা কাঁধে একটা গাধা বন্দুক নিয়ে আপনি চলে যান না, এখানে চিৎকার চেঁচিয়ে না করে বর্ডারে অনুপ্রবেশকারী আটকাতে। আর এখানে যারা বংশ পরম্পরায়, এখানে যারা এখানকার নাগরিক, এখানে ভোট দেয়, তাদেরকে কেন হ্যারাস করছেন? কোন অধিকারে করছেন? আর ইলেকশন কমিশন কার নাম বাদ দেবে, কার নাম রাখবে, কিভাবে হবে, সেই ব্যাপারে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আপনার কি অধিকারে মাতব্বরি করছেন? কার নাম বাদ যাবে বলে বলছেন, কারুর নাম বাদ যাবে না? কে দিয়েছে আপনাকে অধিকার? এসব বাজে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আপনার তো জেল হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো আগামী সপ্তাহের বুধবার কিংবা বৃহস্পতিবার নির্বাচন অফিস ঘেরাও এবং তার সামনে অবস্থান কর্মসূচি নিতে চলেছে আইএনডিআইএ জোট।
আইএনডিআইএ জোটের কাছে এই প্রস্তাব, নেতাদের কাছে এই প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রস্তাব গ্রহণও করা হয় আইএনডিআইএ জোটের তরফ থেকে। আজ আইএনডিআইএ জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতা প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। মমতার প্রস্তাব গ্রহণ করেছেন আইএনডিআইএ জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে শামিল হবে আইএনডিআইএ জোটের সাংসদরা। আর এই এসআইআর নিয়ে নিজের বিজ্ঞপ্তিতেই জটে কমিশন। কেন্দ্রের ভোটার না হলে ওই কেন্দ্রে কাজ করতে পারবে না বিএলআরও, কাজ করতে পারবেন না আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা। এবার সরকারি কর্মী, গ্রুপ ডি পদমর্যাদার কেউ ভোটার তালিকার সমীক্ষার কাজ করতে পারবেন না। গ্রুপ সি শিক্ষকরা কাজ করবেন ভোটার সমীক্ষায়। এত দক্ষ সরকারি কর্মী কোথায় পাবে কমিশন? পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকায় কোথায় কর্মী? এসএসসি চাকরি বাতিল হওয়ায় বহু শিক্ষকের আসন ফাঁকা। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে মাত্র 64 এসডিও আছেন। কমিশন চাইলে কাউকে সার্টিফিকেট দিয়ে কাজ করাতে পারে, সেই নির্দেশ না আসায় জেলায় জেলায় ইআরওদের মাথায় হাত। আবারও সেই এনআরসি নিয়ে বিতর্ক। আর এবার যে বিষয়টি সামনে আসছে, তুফানগঞ্জের মমিনা বিবি, তার কাছে এই নিয়ে তৃতীয়বার এই নিয়ে চিঠি গেল এবং কি বৃত্তান্ত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, কি জানা যাচ্ছে এই নিয়ে? তো তৃতীয়বার তার কাছে চিঠি এলো অসম সরকারের। একেবারে দেখো, দুবার তিনি চিঠি আগে পেয়েছিলেন এমনটাই আমরা জানতে পারছি, এবার তৃতীয়বার। কারণ তিনি এর আগে যে সমস্ত তথ্যাদি নিয়ে এনআরসির দপ্তরে যাওয়ার কথা ছিল সেগুলো নিয়ে যাননি এমনটাই খবর। এবং এখন শেষবারের মতো তাকে একটা চিঠি ধরানো হয়েছে এনআরসির এই দপ্তর থেকে, যে তিনি তার নাম রয়েছে এনআরসিতে, প্রয়োজনীয় দস্তাবেজ নিয়ে তাকে সেখানে যেতে হবে। কিন্তু কেন তার নাম এলো, এই প্রত্যেকটি ঘটনা নিয়ে ইতিমধ্যেই যে 4টি ঘটনা কুচবিহার এবং ফালাকাটা নিয়ে উঠে এসছে, তাই নিয়ে কিন্তু সরগরম হয়েছে বাংলার রাজনীতি। এমনকি একজনকে নিয়ে কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে। ফলে সব মিলিয়ে এই এনআরসি কিন্তু এই মুহূর্তে আগামী 2026-এর ভোটে বড় একটা ইস্যু। কিন্তু এই এনআরসির নাম আসামের তালিকাতে এলো কেন বাংলার লোকের, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। সব ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে, কোনো না কোনো কানেকশন এই আসামের সাথে এই সকলের এই 4 ব্যক্তি রয়েছে বলেই কিন্তু তাদের নাম এনআরসির তালিকায় এসছে। এই তুফানগঞ্জের যে মহিলার এনআরসির নাম এসছে, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন তার বিয়ে হয়েছিল আসামে এবং পরবর্তীতে সেই বিয়ে কিছুদিন পরেই চলে আসে আসাম ছেড়ে। তার যিনি স্বামী ছিলেন তিনিও বাংলাদেশে ফিরে গেছেন। ফলে সব মিলিয়ে যে সমস্ত তথ্য উঠে আসছে, যে সমস্ত বক্তব্য উঠে আসছে, এটা কিন্তু এক প্রকার বলাই যায় যে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। কারণ তার স্বামী বাংলাদেশ চলে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কি তিনি বাংলাদেশ ছিলেন, কি বিষয়, কি বৃত্তান্ত, সব মিলে কিন্তু চূড়ান্ত একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আর ধন্যবাদ সুমন কল্যাণ। আপনার বিয়ে কোথায় ছিল? আসামে। আসামে। কতদিন সংসার করেছিলেন? 1.5 বছর। স্বামী বাড়ি কি ওখানে? হ্যাঁ, স্বামী এখানে এসছে? স্বামী নিয়ে এখানে আছি, তখন স্বামী 2 বাচ্চা হওয়ার পরে তখন চলে আমার। এটা কিনছেন না বাপের বাড়ি নাকি? না না, বাপের না, এটা কিনে নেওয়া হয়েছে। পরে এসে কিনছেন এখানে? এখানে কি ভোট দিচ্ছেন? এখানে এখানে তো আমরা ভোট হয়, এখানেই ভোট হয় আপনার? আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? এখন কেন দিল? কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম, দেখার পরে কয় যে এনআরসি নোটিশ, এইটুকুই। এখানেই বসবাস। আমার দাদুর বাড়ি এখানে, আমার মার জন্ম এখানে, মা বিয়ে আগমনী আসাম, ওখান থেকে আবার আসছে 1-1.5 বছর আগের কথাগুলো আমরা তো বলতে পারবো না। তা আমরা তো এখানেই জন্ম, এখানেই থাকি আমরা সব। তখন মানে 40 বছর 42 বছর বয়স আমার।